দেখ, আজকে আমরা যে অংশটা থেকে আলোচনা শুরু করব সেটা হলো এই অংশটা, অর্থাৎ কিনা যেটা আমরা গতদিন বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে দেখেছি, বিশেষ করে যখন আমরা আলোচনা করেছিলাম কোন মানে আমরা যখন ওই নার্নস্টের ইকুয়েশন আলোচনা করছিলাম, তখন প্রতিবার আমাদের একটা বিষয় আসছিল যেটাকে বলা হচ্ছিল প্রমাণ তড়িৎদ্বার বিভব। তো সেই প্রমাণ তড়িৎদ্বার বিভব বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ঠিক আছে, এই বিষয়টা থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। এবার একটা কথা বলি, এই যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অর্থাৎ কিনা তড়িৎদ্বার বিভব যেটা বাংলায় বলা হচ্ছে, এই তড়িৎদ্বার বিভব এটা দুটো টাইপের হতে পারে। কি কি না, একটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব, আরো একটা হতে পারে প্রমাণ জারণ বিভব। অর্থাৎ এই দুটো টাইপ হতে পারে, প্রমাণ জারণ বিভব এবং প্রমাণ বিজারণ বিভব। এখন আমাদের এখানে অর্থাৎ কিনা যখন আমরা এই তড়িৎদ্বার বিভব সম্পর্কে পড়ব, তখন কিন্তু প্রমাণ জারণ বিভব এবং প্রমাণ বিজারণ বিভবের মধ্যে প্রমাণ বিজারণ বিভবটাকে আমাদের স্ট্যান্ডার্ড হিসাবে মানে গণ্য করা হয়েছে। অর্থাৎ কিনা কোনো জায়গায় এই যে লেখা আছে তড়িৎদ্বার বিভব, মানে বুঝে নিতে হবে যে ওই তড়িৎদ্বারের যে বিজারণ বিভব তার কথা বোঝানো হচ্ছে। অর্থাৎ যদি আমরা পুরোটাকে একত্রে বলি তাহলে দাঁড়াবে প্রমাণ বিজারণ বিভব কোনো একটা পার্টিকুলার তড়িৎদ্বারের জন্য। এইটা আচ্ছা, এইবারে লক্ষ্য কর, আমরা যে বিষয়টা বলছিলাম এটা কোথা থেকে, এই প্রমাণ তড়িৎদ্বার বিভব এর প্রশ্নটা মানে এটা কোথা থেকে এলো সেই অংশটা আমরা এবারে আলোচনা করব। আচ্ছা, এখানে কি বলছে দেখ, কোন তড়িৎদ্বারের বিভব মান অর্থাৎ তড়িৎদ্বার বিভব এর মান তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির সক্রিয়তা বা সক্রিয় ভর ও উষ্ণতার উপর নির্ভরশীল হয়। ঠিক আছে, এই কথাটা যে বললো, এই কথাটা আমরা কোথা থেকে দেখেছি বা এইটা যে আমরা এখানে লেখা হয়েছে, এটা কিন্তু অলরেডি আমরা জানি। কিভাবে জানি এটা না, আমরা যে সক্রিয়তা, সক্রিয় ভর এবং উষ্ণতার উপর নির্ভর করে সেটা আমরা যখন নার্নস্টের ইকুয়েশন লিখেছি, সেই নার্নস্টের ইকুয়েশনে বিষয়টা কিন্তু বলা আছে। তো নার্নস্টের ইকুয়েশনে কিভাবে বিষয়টা বলা আছে সেটা আমরা দেখে নিই একবার। দেখ, আমরা বলেছিলাম যে একটা আমরা এই ধরনের রিয়াকশন আমরা দেখেছিলাম যে এ এ প্লাস বি বি প্লাস এন নাম্বার অফ ইলেকট্রন যখন রিয়াকশন করছে, করে এখানে তৈরি করছে ডি ডি প্লাস ই ই। এইরকম কোন একটা যখন রিয়াকশনে আমরা রিয়াকশনের ক্ষেত্রে লক্ষ্য করছি, তো সেই রিয়াকশনের ক্ষেত্রে দেখ আমরা দেখতে পাচ্ছি যে এরকম রিয়াকশনের জন্য করেসপন্ডিং যে নার্নস্ট ইকুয়েশন লেখা হচ্ছে সেটা হচ্ছে ই ইকুয়ালস টু ই জিরো মাইনাস আরটি বাই এনএফ, আরটি বাই এনএফ। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে লন log e base concentration of d to the power d concentration of e to the power e by concentration of a to the power a concentration of b to the power b। তাহলে এটা ছিল আমাদের ইকুয়েশনটা। এবার ইকুয়েশনটাকে যদি আমরা ফলো করি, মনে রাখবি এই যে গাঢ়ত্বগুলোকে, এই যে এখানে যে থার্ড ব্র্যাকেটে কোনো একটা কিছুকে প্রকাশ করা হচ্ছে, এটাকে আমরা সিম্পলি বলছি মোলার গাঢ়ত্ব। কিন্তু আমরা দেখব যে কোনো একটা সেলের ক্ষেত্রে এর অ্যাকচুয়াল টার্মটা অ্যাক্টিভিটি দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। সো আমরা যদি লিখি স্মল এ অফ এ, আচ্ছা একটা কথা বলে দিই, এই এটার সঙ্গে এই এটা কিন্তু আলাদা, এই দুটো এ কিন্তু একই নয়। এটা ইকুয়েশনটা ব্যালেন্স করতে গিয়ে, সমীকরণটা ব্যালেন্স করতে গিয়ে যে সংখ্যাগুলো আসে সেগুলো এই স্মল লেটারের যে এ বি সি ডি সেগুলো। কিন্তু আমরা এখানে যেগুলো এই এটা যে লিখলাম, এই এটা দ্বারা আমরা অ্যাক্টিভিটি বা বাংলায় যেটাকে বলা হচ্ছে সক্রিয়তা সেটাকে প্রকাশ করে, অ্যাক্টিভিটিকে প্রকাশ করে স্মল এটা। এই এটা কিন্তু এই এ এবং এই এ দুটো একই নয়। ঠিক আছে, আচ্ছা এই অ্যাক্টিভিটি টার্মটা হচ্ছে অ্যাকচুয়াল টার্ম, যেটা এখানে প্রকাশ করা উচিত। অ্যাক্টিভিটিটা কোনো একটা দ্রবণে দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে আমরা তার মোলার গাঢ়ত্বের সঙ্গে ইকুয়াল করি, আবার যদি সেটা গ্যাসীয় পদার্থ হয়
তাহলে তার যে আংশিক চাপ, ওই গ্যাসীয় উপাদানটার যে আংশিক চাপ মিশ্রণে তার যে মানে সেটার সঙ্গে আমরা ইকুয়াল করি তার অ্যাক্টিভিটিটাকে। অর্থাৎ অ্যাক্টিভিটি মোলার গাঢ়ত্বের সঙ্গে ইকুয়াল হবে যদি দ্রবণ হয়, অ্যাক্টিভিটিটা পার্শিয়াল প্রেসারের সঙ্গে ইকুয়াল হবে যদি সেটা গ্যাসীয় পদার্থ হয়। আচ্ছা, এইবার যে কথাটা এখানে বলা হয়েছিল, দেখ সেই কথাটা আমরা ফিরে আসি। এখানে বলা হয়েছিল যে কোনো তড়িৎদ্বার বিভব মান তড়িৎদ্বার বিক্রিয়ায় নির্ভরশীল উপাদানগুলির সক্রিয়তা বা সক্রিয় ভর ও উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে সক্রিয়তা বা সক্রিয় ভর আমরা এক্ষুনি বললাম যে সক্রিয়তা সক্রিয় ভর মানে এই যে অ্যাক্টিভিটি টার্মটা যেটা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি সেটা। আর যেটা তারপরে যে অংশটা বলা হয়েছে যেটা কিনা হয়েছে আমাদের উষ্ণতা, আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশনটা আমরা লিখেছি, এই ইকুয়েশনে আমাদের টি আছে, তাহলে টি দ্বারা উষ্ণতাকে প্রকাশ করা হচ্ছে। সুতরাং আমরা এখানে যে টিটা যে টি এর উপর যে নির্ভরশীল সেটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি, এবং সক্রিয়তা তথা মোলার গাঢ়ত্ব বা আংশিক চাপের উপরে যে নির্ভর করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই কথাগুলি এখানে বলা হয়েছিল যে কোনো একটা তড়িৎদ্বারের যে তড়িৎদ্বার বিভব সেটা তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির সক্রিয়তা বা সক্রিয় ভরের উপর নির্ভর করে ও উষ্ণতার উপর নির্ভর করে। সুতরাং বিভিন্ন তড়িৎদ্বারের বিভব মানগুলির তুলনামূলক বিচার করতে হলে বিভবগুলিকে একটি নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে পরিমাপ করা শ্রেয়। এটার মানেটা কি দেখ, ধর আমরা দুটো সিস্টেমের মধ্যে বিভবের তুলনা করব যে কার বিভব বেশি কার বিভব কম। ধরা গেল আমরা এরকম দুটো সিস্টেমের মধ্যে তুলনা করব, ই জেডএন 2 প্লাস জেডএন এবং তার সঙ্গে আমরা তুলনা করব ই, ধরে নেওয়া গেল যে এটা হচ্ছে সিইউ 2 প্লাস সিইউ। এই দুটো সিস্টেমের যে আমরা তড়িৎদ্বার বিভব তাদের মধ্যে আমরা তুলনা করব। এখন তুলনাটা করতে গেলে একটা সমস্যা আমরা কি পড়ে যাব লক্ষ্য কর, এই দুটোর মধ্যে যখন আমরা তুলনা করব প্রবলেমটা হচ্ছে এইরকম যে আমরা যখন এরকম ধরনের ইকুয়েশন এদের দুজনের জন্য আমরা দেখব। আচ্ছা, আমি সেটা একটু লিখে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। দেখ, এইটার করেসপন্ডিং যে রিঅ্যাকশনটা সেই রিঅ্যাকশনটা আমরা লিখি এইটার করেসপন্ডিং। তো দেখ, জিঙ্ক 2 প্লাস সেটা অ্যাকুয়াস সলিউশনে আছে, +2 ইলেকট্রন থেকে এখানে তৈরি হচ্ছে জেডএন সলিড। আর এখানে অনুরূপভাবে দেখ কপার 2 প্লাস অ্যাকুয়াস থেকে +2 ইলেকট্রন, এই দুটো এটা হচ্ছে একটা রিডাকশন রিঅ্যাকশন, এটাও রিডাকশন রিঅ্যাকশন থেকে তৈরি হচ্ছে কপার সলিড। এবার লক্ষ্য কর প্রথম যে রিঅ্যাকশনটা এখানে লেখা হয়েছে সেই রিঅ্যাকশনের বেসিসে আমরা যদি লক্ষ্য করি এইটার বেসিসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ই জেডএন 2 প্লাস জেডএন that equals to E0 Zn 2 plus Zn minus 0.0591 by n, n এর ভ্যালু ক্ষেত্রে 2। আমরা গতদিন আলোচনায় এটা বলেছি যে এটা কেন ফ্যাক্টরটা এলো 0.0591 by n, এবং দেখ ফাইনালি আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে log concentration 1 by concentration of Zn 2 plus। আচ্ছা, একটু ছোট করে লেখাটা হয়ে গেল, এটা Zn 2 plus। তো এখানে লক্ষ্য কর এই যে ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম, এই ইকুয়েশনে একটা বিষয় লক্ষ্য কর যে জিঙ্কটা সলিড বলে কিন্তু তার যে সক্রিয়তা 1 ধরা হয় সেটাকে 1 করে দেওয়া হয়েছে, তাহলে নিচে শুধু Zn 2 plus এর কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বটা এসেছে। এইবার একটা বিষয় তোরা লক্ষ্য কর, এই যে Zn 2 plus টা নেওয়া হয়েছে অ্যাকুয়াস সলিউশনে, তার যে গাঢ়ত্ব বা তার যে সক্রিয়তা সেটা তো পরিবর্তনশীল হতেই পারে। মানে আমরা কি করতে পারি, আমরা Zn 2 plus এর 0.5 মোলার দ্রবণ নিতে পারি, 1 মোলার দ্রবণ নিতে পারি, 2 মোলার দ্রবণ নিতে পারি ইত্যাদি। আমরা যদি এইভাবে Zn 2 plus এর গাঢ়ত্বটাকে পরিবর্তন করি তাহলে কি হবে, ই অর্থাৎ তার যে তড়িৎদ্বার বিভব তার মানটাও পরিবর্তিত হতে থাকবে। তার মানটাও যদি পরিবর্তিত হতে থাকে তাহলে সমস্যা হচ্ছে যে দুটোরই মান যদি মানে আমরা যদি এটা ভ্যারি করি, এইটা ভ্যারি করার সঙ্গে সঙ্গে এটাও চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা যখন এটার সঙ্গে কপার সিস্টেমটা তুলনা করব একই রকম ইকুয়েশনের মাধ্যমে, কপার সিস্টেমটার জন্য আমরা যদি একইভাবে তুলনা করি তাহলে যেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ই সিইউ 2 প্লাস সিইউ
and that equals to E0 Cu2 plus Cu minus 0.0591 by 2 into log 1 by Cu2 plus। তাহলে খেয়াল কর সমস্যাটা কি দাঁড়াচ্ছে না এগুলোর ভ্যারিয়েশন করার সঙ্গে সঙ্গে এগুলোও পরিবর্তিত হতে থাকবে। তাহলে আমরা দুটো তড়িৎদ্বারের যে বিজারণ বিভব সেই বিজারণ বিভবের তুলনা করাটা কিন্তু আমাদের কাছে খুব ডিফিকাল্ট বা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে যে আমাদেরকে এই ভ্যালুগুলো যখন আমরা তুলনা করব তাহলে যে শর্তগুলোর উপর এই ভ্যালুগুলো পরিবর্তিত হয় সেগুলোকে আমরা ইকুয়াল করে দেব, একই রাখবো, তখন আমাদের তুলনা করার সুবিধা হবে। এবং আমরা দেখব সেটা করতে গিয়েই আমাদের কিন্তু এই E0 অর্থাৎ কিনা স্ট্যান্ডার্ড যে আমরা রিডাকশন পোটেনশিয়ালের কথা বলেছি, অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, কিন্তু আমরা বলেছি যে ইলেকট্রোড পোটেনশিয়ালের অ্যাকচুয়াল যেটা ওটা ও ক্ষেত্রে ব্যবহার করা সেটা হলো রিডাকশন পোটেনশিয়াল। সেই জন্য আমরা এখানে এইটাকে নেব অর্থাৎ যেটাকে আমরা বলবো প্রমাণ বিজারণ বিভব, এর মানগুলোর তুলনা করব। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যে আলোচনা করলাম তার থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা বোঝার অসুবিধা আছে কিনা সে আমাকে বলবি। এই পর্যন্ত যে আলোচনা করলাম যে কেন ই দিয়ে নয়, কেন E0 অর্থাৎ প্রমাণ অবস্থায় বিষয়টাকে বিচার করব, এই যে বিষয়গুলো বললাম তার থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বল, বা বুঝতে পারলেও আমাকে বল। বোঝা গেছে রে সকলে? একটু আমাকে জানা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখ আমরা তাহলে এটা কিভাবে করতে পারি। আমরা এই যে ই এর ভ্যালুটা বিভিন্ন তড়িৎদ্বারের ক্ষেত্রে আমরা কি করে একই রকম রাখতে পারি, তাহলে আমাদের কি কি করা যেতে পারে, আমরা কি করতে পারি। দেখ এখানে আমরা দেখলাম এখানে যেটা ভ্যারি করবে সেটা হলো টি, অর্থাৎ কিনা টেম্পারেচারটা ভ্যারি করবে। তার সঙ্গে কোনগুলো ভ্যারি করবে? দেখ তার সঙ্গে ভ্যারি করবে কনসেন্ট্রেশন অফ ডি, কনসেন্ট্রেশন অফ ই, কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি, এগুলো কিন্তু পরিবর্তনশীল। তাহলে যদি আমরা এরকমটা করি যে আমরা যেটা ঠিক করে নিলাম যে টি এর ভ্যালুটা আমরা একটা নির্দিষ্ট রাখবো, ধর টি এর ভ্যালুটা সাধারণত যেটা রাখা হয় সেটা হচ্ছে 298 কেলভিন, টি এর ভ্যালু এটা রাখা হয়। আচ্ছা, এবারে দেখ কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি, এগুলো যে আছে এগুলোকেও আমরা কি করলাম সব আমরা 1 করে দিলাম, অর্থাৎ আমরা সঠিকভাবে বললে অ্যাক্টিভিটি বা সক্রিয়তা, তাহলে এ সক্রিয়তা, বি এর সক্রিয়তা, সি এর সক্রিয়তা এবং যে ডি এর সক্রিয়তা, প্রত্যেকের সক্রিয়তাকে আমরা ইকুয়াল রাখবো এবং সেটা হবে 1। সক্রিয়তা 1 মানে এদের মোলার গাঢ়ত্বকে 1 রাখবো। আর যদি এদের মধ্যে কেউ গ্যাসীয় পদার্থ হয় অর্থাৎ প্রত্যেকের মোলার গাঢ়ত্বকে আমরা 1 মোলার রাখবো যদি এরা হচ্ছে দ্রবণে থাকে। আর গ্যাসীয় পদার্থ হলে অর্থাৎ যদি এরা গ্যাসীয় পদার্থ হয় সেটা পি এ, তাহলে যদি সবাই গ্যাসীয় পদার্থ হয় তাহলে পি এ ইকুয়ালস টু পিবি ইকুয়ালস টু পিসি ইকুয়াল, সরি পি সিটা অবশ্য এক্ষেত্রে ব্যবহার করিনি, আমরা ব্যবহার করেছি ডি, পিডি, ও এখানেও সিটা লেখা হয়ে গেছে একটু ভুল করে, এটাও তাহলে ই হবে। অ্যাকচুয়ালি আমরা তো এখানে ইকুয়েশনে সি ব্যবহার করিনি, তাহলে এখানে ই করে দেওয়া যেতে পারে। আচ্ছা, পি অফ ডি ইকুয়ালস টু পি অফ ই and that equals to 1 মানে 1 atm, 1 atm। তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম যে এই স্থানে কি বলা হয়েছিল একটু লক্ষ্য কর। তাহলে বিভিন্ন তড়িৎদ্বারের বিভব মানগুলির তুলনামূলক বিচার করতে হলে বিভবগুলিকে একটি নির্দিষ্ট পরীক্ষাকালীন শর্তে পরিমাপ করা শ্রেয়। তাহলে সেই শর্তটা কি না, শর্তটার মধ্যে প্রথম অংশে যেটা বলা হয়েছে দেখ, প্রমাণ অবস্থায় বিশুদ্ধ কঠিন ও তরল পদার্থের সক্রিয়তা, তাহলে বিশুদ্ধ কঠিন পদার্থ ওই যে আমরা জিঙ্কের জন্য যেটাকে 1 লিখেছিলাম, তরল পদার্থ জলের মতো যদি কিছু থাকে তাহলে তার সক্রিয়তাকে তথা মোলার গাঢ়ত্বকে 1 ধরতে হবে, এবং 1 atm চাপে রক্ষিত কোনো গ্যাসীয় পদার্থের সক্রিয়তাকেও 1 ধরা হয়, প্রেসারটাকেও 1 atm যেটা আমরা এইমাত্র লিখলাম। এগুলো সব 1 অটোমেটিক হয়ে গেল। এছাড়া দ্রবণে কোনো আয়নের গাঢ়ত্ব 1 মোলার হলে ওই আয়নের সক্রিয়তাকে একক ধরা হয়। ঠিক আছে, এই যে আমরা এক্ষুনি বললাম
যে এই যে তাদের মোলার গাঢ়ত্বগুলোকেও 1 হবে, তাহলে সেক্ষেত্রেও অ্যাক্টিভিটি তথা সক্রিয়তার ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে। এইবার আমরা বিষয়টাকে এবারে লক্ষ্য করি, তাহলে কি আমাদের এখান পর্যন্ত দাঁড়ালো যে এগুলোর প্রত্যেকটার ভ্যালু 1 হয়ে গেল, টি এর ভ্যালুটাও একটা নির্দিষ্ট, সাধারণত সেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নেওয়া হচ্ছে। এই অবস্থায় আমরা যে তড়িৎদ্বার বিভবটা পরিমাপ করব, দেখা যাক সেই ভ্যালুটা কি আসে। দেখ আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে ই এর ভ্যালু ক্যালকুলেট করব এই কন্ডিশনে, যে কন্ডিশনটা উপরে লেখা হয়েছে। সো ই ইকুয়ালস টু আমরা পাচ্ছি ই জিরো মাইনাস আরটি বাই এনএফ, আরটি বাই এনএফ লন, দেখ প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1, কনসেন্ট্রেশন অফ ডি ই এ বা বি প্রত্যেকের যে কনসেন্ট্রেশন বা তাদের অ্যাক্টিভিটি 1। সো দেখ ওপরটা শুধুই 1 হচ্ছে, 1 টু দি পাওয়ার ডি মানে 1, 1 টু দি পাওয়ার ই মানে 1, তার মানে শুধুই 1। আবার আমরা দেখছি ভগ্নাংশের যে হর সেটাও কিন্তু 1 আসছে। তাহলে ওভারঅল দেখ আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্শনটা কিন্তু আমি এখানে একবার লিখে দিচ্ছি, এই পোর্শনটা কিন্তু কেবলমাত্র যেটা পড়ে থাকছে 1/1 মানে 1, সুতরাং এখানে শুধু এসে যাচ্ছে লন 1। আমাকে বলতে পারবি লন 1 এর ভ্যালু কত? লন 1 এর ভ্যালু 0, লন 1 এর একদম ঠিক বলেছিস 0। সো আমরা লিখতে পাচ্ছি ই ইকুয়ালস টু ই জিরো, ঠিক আছে, ই ইকুয়ালস টু ই জিরো। তাহলে আমরা এইভাবেই আমরা যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা প্রমাণ বিজারণ বিভব, যেটা প্রমাণ তড়িৎদ্বার বিভবও বলা যেতে পারে, তো সেটাকে সেই তার সংজ্ঞা বলতে পারিস বা তার ম্যাথমেটিক্যাল যে বিষয়টা সেখানে আমরা পৌঁছালাম। তাহলে এবারে আমরা দেখে নিই যে ল্যাঙ্গুয়েজের সঙ্গে বিষয়টা মেলে কিনা। তাহলে দেখ এই অংশটা যেগুলো আমরা করলাম, দেখ সেগুলো এখানে এই যে রিডাকশনের ফর্মে বলা হয়েছে বলে এখানে ই রেড লিখেছে, এখানেও ই জিরো রেড প্রমাণ দিয়েছে। তারপর বলা হয়েছিল সক্রিয় ভরকে সব 1 ধরে নেওয়া হয়, তাহলে এ বি সি ডি প্রত্যেকের সক্রিয় ভর এখানে ওভারঅল 1 এসে গেছে। তাহলে ই রেড ইকুয়ালস টু ই জিরো রেড, রেড মানে রিডাকশন, এই মানে এর মানেটাই। অর্থাৎ তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির সক্রিয় ভর একক হলে তড়িৎদ্বারটির বিজারণ বিভব প্রমাণ বিজারণ বিভবের সমান হয়, যেটা এখানে ই রেড সমান ই জিরো রেড পাওয়া গেল। কারো কোনো কোশ্চেন আছে কিনা বল এই পর্যন্ত যে আলোচনা করলাম, যেটা আলোচনা করলাম তার থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলবি। ঠিক আছে, বোঝা গেছে সকলে। এবারে আমরা চলে আসছি প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা। প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা এখানে কি আছে দেখ, কোন তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে, প্রত্যেকটি সক্রিয়তা যদি একক হয় 1 হয়, তবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই তড়িৎদ্বারে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয়, ওই তড়িৎদ্বারে যে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হয় তাকে ওই তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলে। আর যেটা আমরা বলেছি প্রথা অনুযায়ী এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অ্যাকচুয়ালি আমরা পরিমাপ করি। আচ্ছা এবার একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখ উদাহরণ দেওয়া রয়েছে। কপার ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান হচ্ছে +0.34 ভোল্ট। এটার অর্থ হচ্ছে যে অথবা যেটা বলেছে যে অথবা Cu2+ অ্যাকুয়াস +2 ইলেকট্রন থেকে কপার সলিড বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান +0.34 ভোল্ট। এর অর্থ 25 ডিগ্রি সেন্টিগ্রেডটা আমি আগেই মেনশন করেছি যে টেম্পারেচারটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এই উষ্ণতায় Cu2+ আয়নের 1 মোলার গাঢ়ত্ব সম্পন্ন, গাঢ়ত্বটাকে 1 রাখা হয়েছে, গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণে একটি কপার দণ্ড নিমজ্জিত করলে যে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হয় তার মান +0.34 ভোল্ট। ঠিক আছে, এটার মানে হচ্ছে এইটা। তাহলে এরকম ধরনের শর্ট কোশ্চেন অনেক সময়ই দেয় যে কপার ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান +0.34 বলতে কি বোঝো, তখন আমাদেরকে এই অংশটা লিখতে হবে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় Cu2+ আয়নের এই অংশটা এইখান থেকে এই পর্যন্ত, এটা আমি রিপিট করছি না, এই পর্যন্ত পড়ব। আচ্ছা এবারে চলে আসি প্রমাণ, এই যে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব
বা যেটাকে আমরা মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অ্যাকচুয়াল সেন্সে বলছি, তার চিহ্ন কি হবে। এবং আমরা লক্ষ্য করলে দেখবো যে এর চিহ্নটা কিন্তু কোনো ক্ষেত্রে প্লাস হবে, আবার কোনো ক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, এরকম দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা পাবো। এবার ব্যাপারটা হলো যে কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। তার আগে একটা কথা এখানে বলে যাই, এখানে দেখ একটা টার্ম আছে যেটার নাম হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা কি, এটা নিয়ে আমরা ঠিক এই বিষয়টা আলোচনা করার পরেই আমরা বিষয়টা আলোচনা করব। তবে আমি একটুখানি এই তড়িৎদ্বার বিভবের যে চিহ্নটা সেটা প্লাস হবে না মাইনাস হবে, এই ব্যাপারটা আমরা কি করে বুঝবো সেটা আমি একটুখানি তার আগে আলোচনা করে দিই। তার জন্য একটা ডায়াগ্রাম যেটা তোদের বইতেই রয়েছে, সেই ডায়াগ্রামটা একটুখানি চলে আসি। একটু এই জিনিসগুলো যেগুলো মানে রয়েছে মাঝে সেগুলো আমি একটু স্কিপ করলাম, আমি ওগুলো বলবো, আমি ডায়াগ্রামটায় চলে আসি। দেখ এই যে ডায়াগ্রামটা দেখছিস, এই ডায়াগ্রামটার মধ্যে কি আছে দেখ, এটা একটা অর্ধকোষ বা হাফ শেল আছে, এটা একটা অর্ধকোষ বা হাফ শেল আছে। এটা বুঝে নে প্রথম, এটা একটা অর্ধকোষ বা হাফ শেল, এটা একটা অর্ধকোষ হাফ শেল। এইবার এখানে যে বাঁদিকের যে অর্ধকোষটা ব্যবহার করা হয়েছে সেটারই নাম হলো প্রমাণ তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, সংক্ষেপে স্ট্যান্ডার্ডের এস, হাইড্রোজেনের জন্য এইচ এবং ইলেকট্রোডের ই, এস এইচ ই, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। আচ্ছা, এটার বর্ণনাটাও এখানে আমি একটু উল্লেখ করে যাই, এখানে কি ঘটনাটা মানে এখানে কি রয়েছে বা কি কি হয় সেটা দেখ। এখানে যেটা দেখতে পাচ্ছিস এই মাঝের যে অঞ্চলটা রয়েছে এর মধ্য দিয়ে একটা একটা কোনো একটা পরিবাহী তার আসে, প্ল্যাটিনামের সেটা হতে পারে, এবং এখানে মেনলি যেটা থাকে একটা প্ল্যাটিনামের ব্লক থাকে, এইটা হচ্ছে একটা প্ল্যাটিনামের ব্লক এইটা। এবং এর মধ্যে এই যে প্ল্যাটিনামের যে ব্লকটা থাকে বা পাতটা থাকে তার উপরে প্ল্যাটিনাম ব্ল্যাকেরই আস্তরণ দেয়া থাকে। এখন প্ল্যাটিনাম ব্ল্যাক যেটা, সেটার আস্তরণ দেওয়ার কারণটা কি, না কারণটা হচ্ছে প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণ দিলে তাতে সারফেস এরিয়াটা বেড়ে যায়। প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণ দিলে প্ল্যাটিনামের যে উপরের সারফেসটা আছে সেটা কি হয়ে যায়, সেটা অমসৃণ হয়ে যায়। অমসৃণ হয়ে যায় মানে সারফেস এরিয়া বেশি, আর সারফেস এরিয়া বেশি হওয়া মানেই সেখানে কি হবে না, যে বিক্রিয়াগুলো ঘটে সেই বিক্রিয়াগুলো খুব সহজে সংঘটিত হতে পারে। আচ্ছা, তাহলে এটা যেটা বুঝলাম যে এটা হচ্ছে একটা প্ল্যাটিনামের পাত, তাতে প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেওয়া আছে। এবারে একদিক থেকে দেখ হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করানো হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করানো হচ্ছে 1 atm প্রেসারে। আমাকে কেউ বলতে পারবি কেন এটা 1 atm করা হলো? কেউ বলতে পারি মামা কেন এটা 1 atm রাখা হলো? যে কেউ 1 atm কেন রাখা হলো? একটু আগে আলোচনা করলাম, কেউ পারবি না? 1 atm রাখার কারণ আমরা যে স্ট্যান্ডার্ড বল, কারণ গাঢ়ত্ব এই সময় সক্রিয়তা একক হবে বলে। হ্যাঁ, সক্রিয়তাটাকে একক রাখার জন্য, একদম ঠিক বলেছিস। আমরা একটু আগে যে আলোচনাটার মধ্যে দেখেছি যে সক্রিয়তাকে একক রাখবো আমরা, তাহলে কি হবে, বিভিন্ন তড়িৎদ্বারের মধ্যে তুলনাটা করতে পারবো। তো সেই সক্রিয়তাটাকে একক রাখার জন্যই কিন্তু এটাকে 1 atm রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে 1 atm প্রেসারে হাইড্রোজেন গ্যাসকে এখানে প্রবেশ করানো হলো, তাহলে হাইড্রোজেন গ্যাস এটা দিয়ে প্রবেশ করছে, আর এইখানে যে দ্রবণটা নেওয়া হয়েছে সেই দ্রবণটা দেখ 1.0 মোলার HCl এর দ্রবণ, 1.0 মোলার HCl এর দ্রবণ। অর্থাৎ এখানেও লক্ষ্য কর যে এখানেও যে HCl তথা H+ উৎপন্ন হচ্ছে HCl থেকে, তার যে সক্রিয়তা সেটাকেও দেখ একক রাখা হয়েছে, সেই উদ্দেশ্যেই এটা 1.0 মোলার এইটা রাখা হলো। তাহলে এখানে গাঢ়ত্বটা আমরা বুঝে গেলাম। আর এখান দিয়ে যে গ্যাসটা বেরোচ্ছে সেটা হাইড্রোজেন গ্যাস এখান দিয়ে বেরোচ্ছে, সেটাকে আবার সংগ্রহ করে নেওয়ার উপায় থাকছে। এই হলো বিষয়টা। তাহলে এটাই হলো যে আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড তার বর্ণনা। মাঝে দেখ একটা লবণ সেতু থাকবেই, যেটা আমরা আগেও দেখেছি। লবণ সেতু দিয়ে দুটো দ্রবণকে কানেক্ট করা হচ্ছে, যেটা একটা কমপ্লিট সেল তৈরি করে। লবণ সেতুর কি কাজ আগেই আমরা আলোচনা করেছি। এবারে চলে আসি ডান দিকে। ডান দিকের যে তড়িৎদ্বারটা নেব সেই তড়িৎদ্বারটা নেব আমরা
একটা পরীক্ষণীয় তড়িৎদ্বার, অর্থাৎ কি না যেটার আমরা রিডাকশন পোটেনশিয়ালটা ক্যালকুলেট করব সেটা এখানে নিয়ে নেব। সাপোজ আমরা এখানে জিঙ্কের জন্য এটাকে আমরা ক্যালকুলেট করব, তাহলে জিঙ্কের জন্য ক্যালকুলেট করলে এখানে যে দ্রবণটা নেব কি নেব বলতো, আমরা এখানে জিঙ্ক ইলেকট্রোডের তার যে রিডাকশন পোটেনশিয়ালটা ক্যালকুলেট করব, তাহলে বলতো সেক্ষেত্রে অ্যাকচুয়াল দ্রবণটা কি নেওয়া হবে, দ্রবণে তাহলে কি নেব সেক্ষেত্রে, কে পারবি বল? জেডএনএসও একদম ঠিক। তার গাঢ়ত্বটা কত রাখবি দেখ, এইটা কত দেখ 1.0 মোলার। কথাটা বুঝতে পারলি? তার গাঢ়ত্বটা রাখবো 1.0 মোলার। কারণ আগেই বলেছি যে এটাকে আমরা স্ট্যান্ডার্ড অবস্থায় পরিমাপ করতে চাইছি, তাই সক্রিয়তাটাকেও আমাদেরকে 1 রাখতে হবে সেই জন্য। আর এখানে জিঙ্কের রডটাকে ডোবানো থাকবে। এই অবস্থায় পোটেনশিওমিটার ব্যবহার করে আমরা কি করতে পারবো, এইটার যে পোটেনশিয়াল অর্থাৎ বিভব, এই কোষের যে কোষ বিভব সেটা আমরা পরিমাপ করে নিতে পারবো পোটেনশিওমিটার ইউজ করে, পোটেনশিওমিটার ব্যবহার করে। ঠিক আছে, এটা সম্পর্কে পোটেনশিওমিটারের যে নীতি সেটা সম্পর্কে তোরা ফিজিক্সে ডিটেলসে পড়বি, তাই আমি এখানে পোটেনশিওমিটারের ডিটেলস সম্পর্কে আমরা আলোচনা করব না ক্ষেত্রে, কিন্তু জানবো যে এই যন্ত্রটার সাহায্যে আমরা পোটেনশিয়াল তথা বিভবের পরিমাপ করতে পারি, কোষ বিভব পরিমাপ করতে পারি। যাই হোক, এইবারে দেখ স্ট্যান্ডার্ড যে হাইড্রোজেন ইলেকট্রোডের সঙ্গে যে পরীক্ষণীয় যে তড়িৎদ্বারটা আছে, সেই তড়িৎদ্বারের যখন আমরা কি করলাম, এরকম একটা সিস্টেমের মধ্যে তাকে যোগ করলাম, এই দিকের যে তড়িৎদ্বারটা, এই দিকের তড়িৎদ্বারটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, অর্থাৎ এই তড়িৎদ্বারে নেগেটিভ চার্জও থাকতে পারে, আবার এই তড়িৎদ্বারে পজিটিভ চার্জও থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যেমন দেখেছি ড্যানিয়েল সেলে জিঙ্কের যে রডটা সেটা নেগেটিভ হয়েছিল, কপারের সাইডটা পজিটিভ হয়েছিল। তো এখানেও যদি আমরা জিঙ্কটাকেই ব্যবহার করি তাহলে জিঙ্ক তড়িৎদ্বারটা কিন্তু নেগেটিভই হবে, অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বারটা যদি জিঙ্ক এখানে ব্যবহার করি, জিঙ্কের রড এবং জিঙ্ক সালফেট দ্রবণ ব্যবহার করি, তাহলে এই দিকটা হবে অ্যানোড, আর তখন স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যেটা আছে সেটা ক্যাথোডের ন্যায় আচরণটা করবে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে এই আলোচনা থেকে যে আমরা পোটেনশিওমিটার থেকে কি করলাম, পোটেনশিয়ালটা পরিমাপ করলাম। সাপোজ সেটা এক্স ভোল্ট, পোটেনশিওমিটার যন্ত্রকে ব্যবহার করে আমরা এই সেলের যে পোটেনশিয়ালটা সেটা এক্স ভোল্ট ক্যালকুলেট করলাম, আর এখানে যে চার্জটা যদি পজিটিভ হয় তাহলে ভ্যালুটা হবে প্লাস এক্স, এটা যদি মাইনাস হয় তাহলে হবে মাইনাস এক্স। জিঙ্ক ব্যবহার করলে মাইনাস হবে, কপার ব্যবহার করলে প্লাস হবে, এটা আমরা দেখতে পাবো। যেমন আমরা একটু আগেই একটা বিষয় কিন্তু আলোচনার মধ্যে করতে গিয়ে দেখলাম, এই যে স্ট্যান্ডার্ড যে ইলেকট্রোড পোটেনশিয়াল তার আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে কপারের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। এটা তাহলে কপারের ক্ষেত্রে যেমন প্লাস দেখছিস, তেমন জিঙ্ক ইলেকট্রোড থাকলে তার ক্ষেত্রে হবে মাইনাস। তার মানে বুঝতে হবে জিঙ্কের রডটা নেগেটিভ হবে, আর কপারের রড যদি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সঙ্গে যে চিত্রটা একটু আগে আমরা দেখছিলাম তার সঙ্গে যোগ করলে সেটা কপারের ক্ষেত্রে পজিটিভ হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলবি, কারো কোনো কোশ্চেন থাকলে বল তাড়াতাড়ি। এই চিত্র থেকেও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারিস, আমি চিত্রটা খুলছি এই পর্যন্ত। এটা কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বল, বা যদি বুঝতে পেরে থাকিস সেটাও আমাকে একটু বল। ক্যাথোড অ্যানোডটা যেটা বললাম যে এখানে এইদিকে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সব ফিক্সড, এটা 1 মোলার এই সেল দ্রবণী নিতে হবে, এখানে হাইড্রোজেনটাকে 1 atm প্রেসারেই চালনা করতে হবে, এখানে প্ল্যাটিনামের ব্লক যা থাকা সব এদিকটা, অর্থাৎ এইদিকে যে প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোডটা আছে সেটা ফিক্সড, তার মধ্যে আমরা কিছু চেঞ্জ করব না। কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের তড়িৎদ্বারকে আনতে পারি, যেমন ধর এখানে জিঙ্ক সালফেট জিঙ্ক এই সিস্টেমটাকে নিতে পারি, তখন দেখব যে এই দিকের যে তড়িৎদ্বারটা আছে এই তড়িৎদ্বারটা নেগেটিভ আধানগ্রস্ত হয়ে রয়েছে। তাহলে নেগেটিভ আধানগ্রস্ত থাকলে আমরা পোটেনশিওমিটার থেকে যে পোটেনশিয়ালটা পরিমাপ করব, আমি আগেই বললাম যে সেটা ধরে নে এক্স ভোল্ট, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এই দিকে তড়িৎদ্বার যেটা ব্যবহার করা হয়েছে তার প্রমাণ বিজারণ বিভব হবে মাইনাস এক্স ভোল্ট। বোঝা গেল?
আবার ধর আমরা এখানে কপার সালফেট দ্রবণ নিয়ে কপারকে ডিপ করলাম, এদিকটা ফিক্সড, এটাকে চেঞ্জ করলাম করে এদিকে কপার সালফেটের দ্রবণ নিলাম, কপার সালফেটের দ্রবণ এবং কপারের তড়িৎদ্বার এখানে তার মধ্যে আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় রাখলাম। এই অবস্থায় আমরা দেখব এদিকে এই দিকে তড়িৎদ্বারে যে চার্জটা হবে সেটা হবে প্লাস। সুতরাং এবং ধর ভ্যালুটা এবারে ওয়াই ভোল্ট, পোটেনশিওমিটার থেকে আমরা যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা হচ্ছে ওয়াই ভোল্ট। তাহলে আমাদের এখানে যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা কপারের ক্ষেত্রে হবে সেটা হবে মাইনাস ওয়াই ভোল্ট। বুঝতে পারলি, পোটেনশিওমিটার থেকে ভ্যালুটা পরিমাপ হবে আর এই দিকে তড়িৎদ্বারে যে দণ্ডটা ব্যবহার করছি কপারের ক্ষেত্রে মাইনাস হবে, না কপারের ক্ষেত্রে প্লাস হবে। প্লাস হবে তো? হ্যাঁ, মাইনাস বলে ফেলেছি, যদি এটা ভুল বলেছি। কপারের ক্ষেত্রে ওটা হয়ে যাবে প্লাস আর জিঙ্কের ক্ষেত্রে হবে মাইনাস। যদি মাইনাস। হ্যাঁ, যদি ওটা মানে কপারের ক্ষেত্রে মাইনাস বলে থাকে ওটা ভুল বলে ফেলেছি, ঠিক আছে? কারণ আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এর আগে যে আমরা আলোচনাটা থেকে দেখেছি, এই আলোচনাটাতে দেখেছি যে কপারের ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে প্লাস। এবার বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে তাহলে দেখ চিহ্ন এটাই, চিহ্ন সম্পর্কে দেখ এটাই বলা হয়েছে। এই দেখ এইখানে বলা হয়েছে আইইউপিএসসি এর নিয়মানুসারে কোন তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করে একটি তড়িৎ কোষ গঠনের ফলে ওই তড়িৎদ্বারটি যে আধান প্রাপ্ত হয় তার চিহ্ন অনুযায়ী তড়িৎদ্বারটির বিভব প্লাস বা মাইনাস চিহ্নযুক্ত হয়। মানে সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, সেটা আমরা বললাম। যদি আলোচ্য তড়িৎদ্বারটি ধনাত্মক আধানগ্রস্ত হয় বা আধানপ্রাপ্ত হয় তবে ওই তড়িৎদ্বারের বিভব হবে প্লাস চিহ্নযুক্ত, আবার মাইনাস হলে হবে মাইনাস চিহ্নযুক্ত। তাহলে এই অংশটাই আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আচ্ছা, এবারে নেক্সট আসি তড়িৎদ্বার বিভব মান ও তার যে চিহ্নের যে তাৎপর্য। আচ্ছা, এই পর্যন্ত আরেকটু বলতে চাইছি, তোদের কারো কিছু কোশ্চেন আছে কিনা একটু আমাকে তাহলে জানা, এই পর্যন্ত যে আলোচনা করলাম সেটা সম্পর্কে। কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেল, তাড়াতাড়ি বল একটু কোশ্চেন যদি থাকে কারো। নেই? তাহলে আমি পরের অংশটায় চলে আসছি। তড়িৎদ্বার বিভবের মান ও চিহ্নের তাৎপর্য। বা তড়িৎদ্বারের মানে এটাকে এভাবে ভাবতে পারিস যে তড়িৎদ্বার বিভবের যদি দুটো ভিন্ন তড়িৎদ্বার, তাদের তড়িৎদ্বার বিভবের মান চিহ্ন সহ দেয়া আছে, তাহলে তাদের মধ্যে আমরা তুলনা করলে কি কি বিষয়কে বুঝতে পারবো সেইটা এখানে আলোচনা করা হবে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দেখ, কোন তড়িৎদ্বার বা অর্ধকোষের প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হয় প্রমাণ অবস্থায় উক্ত তড়িৎদ্বারের অন্তর্গত জারক পদার্থের বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি হয়, ফলে জারক পদার্থটি তীব্রতর জারক হয় আর কি, মানে দুটোর তুলনা। আচ্ছা, এটার মানেটা কি বলেছে সেটা আমরা একটুখানি আলোচনা করে নিই। দেখ এখানে কি আছে, দেখ Au3+ থেকে Au এই সিস্টেমের যে প্রমাণ বিজারণ বিভব তার মান দেয়া আছে 1.45 ভোল্ট। আচ্ছা, আমি বিষয়টা আমি একটু অন্য জায়গায় মানে এইটা আমরা লিখে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে মনে হয় তোদের পক্ষে বেশি সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখ, এখানে আমাদের সিস্টেমটা আছে, একটা আছে Au3+ Au। এই সিস্টেমের জন্য তার যে E0 এর ভ্যালুটা, সেই ভ্যালুটা দেয়া আছে প্লাস 1.45 ভোল্ট, ঠিক আছে? দেখ এইটা ভ্যালুটা দেয়া ছিল প্লাস 1.45 ভোল্ট। আবার তার সঙ্গে তুলনা করতে দিয়েছে দেখ Cu2+Cu, এই সিস্টেমের একটা তুলনা করতে দিয়েছে। তাহলে আমরা সেই ভ্যালুটাকেও এখানে লিখি, যার এখানে হচ্ছে Cu2+ থেকে Cu, এখান থেকে এর যে করেসপন্ডিং যে E0 প্রমাণ বিজারণ বিভব তার ভ্যালুটা হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, বিজারণ বিভব কথাটার মানেটা কি? মানে হচ্ছে বিজারণ বিক্রিয়াটা ঘটানোর প্রবণতা, কার কম কার বেশি সেটাই ভ্যালুগুলো দেখে আমরা বুঝতে পারবো। বিজারণ বিভব ঘটানোর প্রবণতা যার বেশি হবে তার ক্ষেত্রে ভ্যালুটাও বেশি হবে, আর বিজারণ বিক্রিয়াটা ঘটানোর প্রবণতা যে সিস্টেমের ক্ষেত্রে কম তার ক্ষেত্রে এই ভ্যালুটাও কম হবে। তাহলে আমাকে এবারে বলতো, এখানে আমি দুখানা বিজারণ বিক্রিয়া লিখছি। কি কি বিজারণ বিক্রিয়া? একটা হচ্ছে Au3+, এটা অ্যাকুয়াস মিডিয়ামে আছে এবং
সেটা 3টে ইলেকট্রন গ্রহণ করে গোল্ড AU তে পরিণত হচ্ছে। এটা একটা রিঅ্যাকশন লিখলাম। আরেকটা লিখলাম Cu2+ অ্যাকুয়াস, সেটা 2টো ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সেটা পরিণত হচ্ছে কপার সলিডে। তো আমাকে মানগুলোর তুলনা করে বল যে কোন বিজারণ বিক্রিয়াটা সহজে সংঘটিত হবে। কোন বিজারণ বিক্রিয়াটা, এটা না এটা, কোনটা সহজে সংঘটিত হবে বল। কেউ বলতে পারছে? প্লাস থ্রি থেকে সলিডটা। কেন বল, কেন, একটু যুক্তিটা বল, যুক্তিটা কি, কিভাবে বুঝলি যে এটা? মানটা তাহলে ঠিকই বলছিস যে এই সিস্টেমের যে প্রমাণ বিজারণ বিভবের যে কারণ মান, ওর প্রবণতা বেশি। প্রমাণ বিজারণ বিভবের মানটা বেশি, তার মানে বিজারণ বিক্রিয়াটা ঘটানোর প্রবণতাটা এই সিস্টেমের বেশি। তাহলে দেখ, একটা জারক পদার্থ, একটা সিস্টেমের যে জারক পদার্থ থাকবে, জারক পদার্থদের কি কাজ বলতো? ইলেকট্রন গ্রহণ করা না ইলেকট্রন বর্জন করা? জারক পদার্থদের কি কাজ একটা জারণ বিজারণ বিক্রিয়া, কি কাজ তাদের? অপরকে বিজারিত করা। ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করা, ঠিক আছে? এটা প্রধান, তো যে ইলেকট্রন গ্রহণ করাটা হচ্ছে তাদের মেন কাজ। তাহলে এই বিক্রিয়াটা যদি সহজে সংঘটিত হয়, এই বিক্রিয়াটা যদি সহজে সংঘটিত হয়, তাহলে কার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তুলনামূলকভাবে বেশি? Au3+ না Cu2+, কোনটা? তাহলে কোনটা? ঠিক বলেছিস। তাহলে কোনটা তীব্রতর জারক পদার্থ হলো? তীব্রতর জারক পদার্থ কে? Au3+ এর যে তার যে, হ্যাঁ ঠিকই বলেছিস, Au3+, সেটা হচ্ছে তার যে জারণ মানে জারক হিসাবে তার যে সক্রিয়তা, সেটা Cu2+ অপেক্ষা বেশি। তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি দেখে তুলনা করে বুঝে গেলাম, বুঝতে পারলি সকলে? নীতিটা বুঝতে পারলি যে আমি দেখলাম কোন বিজারণ বিক্রিয়াটা সহজে সংঘটিত হয়, আর বিজারণ বিক্রিয়া অ্যাকচুয়ালি অংশগ্রহণ করছে জারক পদার্থরা। সেই সেই জায়গাটা থেকে আমরা এখান থেকে বলতে পারি যে Au3+ এর ক্ষেত্রে সেই মানটা বেশি, Copper2+ এর ক্ষেত্রে মানটা কম। অর্থাৎ কি না, আমরা বলতে পারি এটা তীব্রতর জারক পদার্থ, তুলনামূলকভাবে Copper2+টা হচ্ছে মৃদুতর জারক পদার্থ। কিন্তু এটার কোনো মানে নেই, মানে এটা সবসময় তুলনামূলক বিষয়, ঠিক আছে? মানে Au এর সঙ্গে কপারের তুলনা করলি বলে এই ঘটনাটা ঘটলো, কিন্তু আবার তুই কপারের সঙ্গে জিঙ্কের তুলনা কর, Zn2+ Zn, তখন দেখবি যে Copper2+টা তীব্রতর জারক হবে। সুতরাং এটা একটা পদার্থ তীব্র জারক, একটা পদার্থ তুলনামূলকভাবে কম তীব্র জারক, এটা সবসময় তুলনামূলক একটা বিষয়। আমার কথাটা সকলের কাছে ক্লিয়ার করতে পেরেছি? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর পয়েন্টটা আমরা আলোচনা করলাম। আচ্ছা, এবারে দেখ, এই 2 নম্বর পয়েন্টটা ঠিক তার বিপরীত, ঠিক আছে? আমি আজকে তোদের আলোচনাটা আমি 1 নম্বর পয়েন্ট অবধি সীমাবদ্ধ রাখছি। কালকে আমরা বা যেদিন আমরা পরে ক্লাস করব সেদিন আমরা 2 নম্বর পয়েন্ট থেকে আলোচনাটা করব, ঠিক আছে? আজকে আমাদের 1 নম্বর পয়েন্ট অবধি আলোচনাটা হলো।